মুভির নাম বালাগাম। এটা 2023-এর একটি ফ্যামিলি ড্রামা তেলেগু মুভি। আমার যদি 2023-এর বেস্ট মুভিগুলোর তালিকা করতে বলেন তাহলে আমি এই মুভিটাকে প্রথম সারির মাঝে রাখবো। আমার এতগুলো ভিডিওর মাঝে এটা দ্বিতীয় মুভি যেটা দেখার সময় আমার মন বাধা মানেনি। এর আগে আমি উত্তাল নামে একটা মুভি এক্সপ্লেন করেছি দাদা নাতির সম্পর্ক নিয়ে, যেটা না দেখে থাকলে আগে সেটা গিয়ে দেখে নিন। আর কখনো এমন মুভি দেখার হয়তো সুযোগ পাবেন না, এতটা ন্যাচারাল আর এতটা রিয়ালিস্টিক মুভি। সেম এই মুভিটাও তাই। মুভির কাস্ট অস্থির, যারা নিজেদের বেস্ট দিয়ে অভিনয় করেছে। এক মুহূর্তের জন্য আপনি বুঝতেই পারবেন না যে এটা অ্যাক্টিং চলছে, ইটস মুভি। কিছু কিছু জায়গায় আপনার চোখ ভিজে আসবে, আপনি জানতেই পারবেন না। হ্যাঁ, ধর্ম, তাদের ট্রেডিশন বা তাদের আস্থা নিয়ে কিছু ব্যাপার রয়েছে যেগুলো তাদের জায়গা থেকে তারা দেখিয়েছে। আপনার মতামত তাদের সঙ্গে নাও মিলতে পারে, আপনার ধর্ম ভিন্ন হতে পারে, তাই সেগুলো নিয়ে উল্টোপাল্টা ভাবার কিছু নেই। জাস্ট মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কেমন? তো মুভির কাহিনী শুরু হয় খুব ভোরে তেলেঙ্গানার একটা প্রত্নতান্ত্রিক গ্রামে। ক্যামেরা একটা বাড়ির ভিতরে আসে আর এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার গাজুলা কুমারাইয়ার। ফ্রেশ হয়ে তার বড় ছেলেকে ডাক দেয়, আইলাইয়া সকাল হয়েছে, চলো। ছেলে বউকে বলে, মা আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। বাইরে এসে নাতিকে ডাকে, এ সাই সকাল হয়ে গেছে, চলো টোট। সে বলে, দাদু সকাল সকাল বিরক্ত করো না তো, যাও। বাইরে এসে এই ভাই সাহেবের সঙ্গে কথা বলে, কিরে সব দুধ নামিয়ে নিবি, বাচ্চার জন্য কিছু রেখে দে। এরপর বেরিয়ে পড়ে মাঠের দিকে। আর একটা মিউজিক চালু হয়ে ক্যামেরা দাদুকেই ফলো করে। দাদুর সঙ্গে আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের সকালের কার্যক্রম, কে কি করে এসব দেখাতে থাকে। সিনগুলো কতটা ন্যাচারাল, তাই না? 75 থেকে 80 বছর বয়সী এই মুরব্বী অনেক স্ট্রং আর চঞ্চল মনের, সবার সঙ্গে কথা বলে, অনেক দূর হাঁটাহাঁটি করতে পারে। এরা দাদুর বন্ধু। সকাল সকাল তারি নিয়ে বসে গেছে, বাট দাদু সকালবেলা এসব খায় না। চারিদিকে মাঠটা ধান দিয়ে ভরে গেছে, মাঝে মাঝে তালের গাছ। কঠিন না সিনগুলো? মাঝে মাঝে আবার দাদু আন্টি টাইপের মহিলাদের সঙ্গে লাইনও মারে। তাদের সময় তারা ডালি দিয়ে দাঁত মাজতো, এখনকার বাচ্চারা সেগুলো বোঝে না। এই যে ভাই সাহেবকে দেখছেন, এর চা বাকিতে দেয়, মানে সবাই সকাল সকাল খেয়ে নেয়, সেগুলো আবার খাতায় উঠিয়ে রাখে, পরে সবাই টাকা দিয়ে দেয়। কপাল। পুরো গ্রাম ঘুরে দাদু সবার সঙ্গে কথা বলে বাড়িতে ফেরে, আর এভাবেই তার সকাল শুরু হয় রোজ। তারপর দাদু এখানে এসে বসে একটু বিড়ি খায়। সঙ্গে একটা ব্যাগ রয়েছে যেটার দাদু খুব কেয়ার করে। এক দিদি কাজে আসছে, দাদু বলে, কি রে দেরি হলো যে আসতে? দিদি বলে, আর বইলো না গো, রাতে ঘুমাতে দেরি হয়েছিল। দাদু দুষ্টামি করে, কেন তোর জামা কি ঘুমাতে দেয়নি নাকি? দিদি বলে, আরে না, সে তো বাড়িতেই নেই। দাদু বলে, তো আমাকে ডাকতি? দিদি বলে, বইয়ের শখ দেখো না, খুব ইচ্ছে না, ঠিক আছে ডাকবো নি। মানে দাদু সবার সঙ্গে মজা করে আর সবাই তাকে সেভাবেই নেয়। ক্যামেরা একটু এদের কাজ করা দেখায়। ততক্ষণে দাদুর বিড়ি খাওয়া শেষ, তার ব্যাগটা গাছের সঙ্গে রেখে সে রওনা দেয়। আর কাজের মহিলাদের সঙ্গে কথা বলে যে, এ ভালো করে কাজ কর, তোরা গল্প করিস না, আমার ছেলে দেখলে কিন্তু চিল্লাচিল্লি করবে, ভালো থাকিস তোরা, আমার শরীরটা ভালো ঠেকছে না রে, তোদের আর জ্বালাবো না। এ বলে সে সেখান থেকে নার্সি নামে এই টেইলার্স এর কাছে আসে। নার্সি, মাপ নে ধরে জামা বানাতে হবে। নার্সি বলে, দাদু কিছুদিন আগেই তো বানালে। দাদু বলে, আরে মাপ নে রাখ, কাজে লাগবে, আবার বানাতে হবে। নার্সির বউ চা নিয়ে আসে নার্সির জন্য, বাট দাদু সেটা নিয়ে নেয়। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। সেদিক দিয়ে দাদুর একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে কথা বলে, কিরে রাজু সারাক্ষণ কাজ করেই যাবি, আমাদের একটু দাওয়াত ফাওয়াত করবি না? রাজু দাদু বলে, কিসের দাওয়াত বে, কোনো অনুষ্ঠান লাগতে দে, তারপর ডাকবো নি। সে চলে গেলে দাদু নার্সিকে বলে, কিরে তুই কি বলিস, শুধু মৃত্যুবার্ষিকী আর বিয়েতেই মানুষকে দাওয়াত করতে হবে? মাঝে মাঝে গ্রামের লোকদের ডেকে খাওয়াতে হয়, এতে ভালোবাসা বাড়ে। নার্সি বলে, হয়েছে তোমার পেঁচাল পাড়া, যাও তো তুমি এখান থেকে। দাদু তার বউ নিয়ে আরেকটু মজা করে সেখান থেকে বের হয়। নার্সি বলে, এই বুইরা যে কবে মরবে? সেখান থেকে দাদু বাড়িতে আসে। বাড়ির ভিতরে ঢুকে তার মুড অফ হয়ে যায়। বাড়িটা দেখতে থাকে যে শূন্য পড়ে রয়েছে। দাদুর খুব খারাপ লাগে, হয়তো তার এখানে একা লাগে বাড়িতে। এরপর আমরা দাদুর বড় ছেলে আইলাইয়াকে দেখাই যে জমিতে ট্রাক্টর রাখা নিয়ে চিল্লাপাল্লা করছে। তাদের চিল্লাপাল্লা শুনে কাজের মহিলাও সেদিকে এগিয়ে আসে। এই যে আন্টিকে দেখছেন, এটা আইলাইয়ার বউ, মানে সাইয়ের মা। কাকুর খুব রাগ, খেতে বসে রাগ করছে যে আমি কাজে হুঁশ পাচ্ছি না, আর তোমার ছেলেকে একটু এদিকে আসা হবে না? আন্টি বলে, সে তো ব্যস্ত। কাকু বলে, হ্যাঁ কিসের ব্যস্ত আমি সবই জানি, পড়াশোনাটাও ঠিকঠাক করলো না, 5 লাখ টাকা দিলাম বিজনেস করতে, সেটাও সে লস করে দিল। আবার বিজনেসের জন্য নাকি কতগুলো টাকা লোন নিয়েছে গুড্ডুর থেকে, ও জানে গুড্ডু কত খারাপ লোক। আন্টি বলে, আরে ছাড়ো না এসব, তুমি খাও তো। এবারে এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার বা বলতে পারেন আমাদের হিরো প্রিয়াদর্শী পালিকোন্ডা, অর্থাৎ সাইলুর, যাকে সবাই সাই বলে ডাকে। পুরো গ্রামে এই একটু পড়াশোনা জানে, তাই নিজেকে একটু স্মার্ট মনে করে। ফর্সা হওয়ার জন্য মেয়েদের মতো ক্রিম ইউজ করে, আর ফোনে কথা বলছে তার শালিক পাখির সঙ্গে। একটু পর নিচে এলে দেখে লোকজন তার জন্য অপেক্ষা করছে, কারণ জানতে চাইলে এরা বলে একটা টিভির ডাক উঠাতে হবে। মানে ভাই বিভিন্ন জিনিসপত্র ডাকের কাজও করে দেয়। এরপর চলে আসে একটা হসপিটালে। এটা ভাইয়ের হসপিটাল, যেটা লোন নিয়ে এসে শুরু করেছে। এটা ডাক্তার রবি, তার ফ্রেন্ডই হয়। গ্রামের
লোকজন তো, তাই বাচ্চাকে যেখানে সেখানে বসিয়ে দেয়। ভাইয়ের এসব সহ্য হয় না। যাক, এরপর এক ভাই সাহেব অটো নিয়ে আসে, সাইড চেয়ে আছে, সে লেট করে এসেছে। এর নাম রাজেশ। ওই যে অটোটা দেখলেন ওটাই এখানকার অ্যাম্বুলেন্স। এরা কথা বলছিল, বাইরে মারামারি শব্দ শুনতে পেয়ে দেখতে যায়, আর আমরা দেখি একটা ছেলেকে আর একজন মারছে। মানে এই সেই গুড্ডু আর তার ছেলে জায়েদ খান, যারা আগে লোন দেয় তারপর শোধ না করতে পারে, তাদের এইভাবে পেটায়। গ্রামের লোকজন এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। জায়েদ খান কারো কথা শুনতে চায় না। পরে তার বাবা এসে অনুনয় বিনয় করে, সে দায়িত্ব নেয়। সাই এদের থেকে টাকা নিয়েছে। এটার সমাধান শেষে এরা সাইয়ের কাছে আসে। কিরে, তুই না বললি টাকা দিবি? সাই এদের ভিতরে নিয়ে আসে। তারপর মালটার খাইয়ে বলে, ভাই এই তো কাজ হয়ে গেছে, মেয়েটাকে প্রায় পটিয়ে ফেলেছি। মেয়ের বাপের অনেকগুলো টাকা রয়েছে, সম্পর্কে আমার মামা হয়। এই কিছুদিনের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। তারপরের দিনে আপনার হাতে আপনি 10 লাখ ক্যাশ পেয়ে যাবেন। চিন্তার কোনো কিছু নাই ভাই। মানে ভাই যে মেয়েটাকে পটিয়েছে তাকে বিয়ে করে তার থেকে টাকা নিয়ে এদের দিয়ে দিবে। ভাবা যায়, কপাল। যাক, এবারের মতো এরা চলে যায়। তখন এক কাকু এসে বলে, আরে সাই, তুই এখানে কি করছিস? তোর দাদা তো মারা গেছে। ব্যাস, শোনার সঙ্গে সঙ্গে সাইয়ের মুখ শুকিয়ে যায়। সাই পাগলামি শুরু করে দেয়, এটা কি হলো? এরা ভাবছে দাদার মৃত্যুর খবর শুনে হয়তো সে এমন করছে। চলে আসে দাদার বাড়িতে, লোকজন জমা হয়ে গেছে, সে জানেই না। আস্তে আস্তে ভিতরে এসে দেখে তার দাদা কোমরাইয়া, ওই যে মুরব্বীরা দেখলাম আমরা শুরুতে, সে লাশ হয়ে পড়ে রয়েছে। সাই কাছে আসে, বলে, দাদা তুমি এটা কি করলে এটা? এখন আমার কি হবে? পাশে বসা মহিলারা কান্না করছে। একটু পর সাই বাইরে এসে এদের বলছে, আবে আমি টাকা শোধ করার জন্য কয়েকদিন সময় চেয়েছিলাম। এর মাঝে আমি ওই মেয়েটাকে বিয়ে করে নিতাম, তাতে ঋণটা আমার শোধ হয়ে যেত। কিন্তু এই বুইরা এটা কি করলো? সারা দাদা মরে যাওয়ার আর সময় পেল না। এখন আমার বিয়ে কি করে হবে আর আমি কিভাবে? তার মানে সাই তখন যে অবাক হয়েছিল সেটা এই জন্য যে তার দাদা এখন কেন মরলো, তারা দাদা মরেছে সেই জন্য নয়। নার্সি এখানে বসে ভাবছে, শালা আমি মরার কথা বললাম আর বুইরা মরে গেল, সে আবার আমার জন্য কিছু। মনে মনে সে ভয় পাচ্ছে। একটা দাদি এসে এই দাদুকে বলে, ভাই লক্ষ্মী কি আসছে? সে বলে, খবর দিয়েছি, আসছে। লক্ষ্মী মানে দাদুর মেয়ে, সাইয়ের ফুপি। এই দাদু কুমারাইয়ার বোন, আর এই দাদু হলো কুমারাইয়ার ভাই। একটু পর একটা গাড়ি এসে থামে। ভিতর থেকে সাইয়ের আন্টি বের হয়, সঙ্গে তার মেয়ে। এই জায়গায় গায়ের লোম দাঁড়িয়ে যায়। আন্টি বাবার কথা ভেবেই কান্না করতে করতে ভিতরে এসে গেটের সামনেই দাঁড়িয়ে যায়। বাবা। তারপর আর থাকতে না পেরে কাঁদতে কাঁদতে এসে বাবাকে জড়িয়ে ধরে চিল্লানো শুরু করে, বাবা তুমি কি করলে এটা? আমায় কেন একবার ডাকলে না? আমার সঙ্গে কেন কথা বললে না? অভিমান করেছিলে আমার ওপর, কেন আমায় একবার বললে না আসতে? আমি কি করেছি এটা? আমি কেন সবকিছু ফেলে তোমার কাছে আসলাম না? আমি এখন কাকে বাবা বলে ডাকবো? খুব কান্না করে। মেয়েরা বাবাদের একটু বেশিই ভালোবাসে। সাইয়ের আঙ্কেলও এসেছে। শ্বশুরকে দেখে সে বাইরে যায়, কিন্তু সাইয়ের বাবার সঙ্গে কথা বলে না। দাদুর কথা আর দুজনের রিয়াকশনে আমরা বুঝতে পারি সাইয়ের বাবা আর তার আঙ্কেলের মাঝে কোনো একটা ঝামেলা চলছে। সাইয়ের ফুবি বাইরে আসে, তারপর ভাইকে ধরে কান্না করে যে আমাদের বাবা আর নেই, এখন আমাদের আর কেউ আপনই থাকলো না। সাই পাশে ছিল। দাদি বলে দেয়, এটা তোর সাই। আন্টি গিয়ে সাইকে আদর করে, কারণ আজ অনেক দিন পর আন্টি সাইকে দেখছে। আন্টির মেয়েও একটু দেখে কে এটা। সাই আন্টির ভালোবাসা বুঝতে পারছে। দাদি আন্টিকে নিয়ে যায়। সাইয়ের আঙ্কেল বলে, চাচা আমরা অপেক্ষা করছি কেন? দাদু বলে, তোমার ছোট শালা এখনো আসেনি, ওর জন্য। মানে সাইয়ের কাকা বাইরে থাকে, সে আসছে। এরা এখানে কার সঙ্গে যেন আলাপ করছে। একটা অটো এসে থামে। অটো থেকে একটা কাকুর নেমে ভাড়া দিতে গেলে সাই তাকে বারণ করে, মামা আমি দিচ্ছি। ভিতর থেকে বের হয় কে? ওই সেই ভাইয়ের শারক পাখি। আয় হায় হায়, ভাইয়ের রিয়াকশন দেখেছেন? তার মানে এই সেই পাখি যাকে ভাই বিয়ে করে ঋণ শোধ করতে চাইছে। যাক, ভিতরে আসে। সাই তাকে ইশারা করে, যাও যাও তোমার মায়ের কাছে গিয়ে বসো। সাইয়ের ফুফাতো বোন লক্ষ্য করছে দিদি এখানে বসে আর সাই এখানে। তারপর সাই একটু গলা হাসার দিয়ে দিদিকে ইশারা করে, আরে এভাবে বসে না থেকে একটু কান্না করো। বুঝতে পেরে সে কান্না করার ভান শুরু করে দেয়। আর এসব দেখে এ বুঝতে পারে এদের মাঝে চিচিং বিচিং চলছে। একটু পর সাই এসে রুমাল দেয় তাকে। কপাল। সাইয়ের দাদি দেখছে ব্যাপারটা। এদিকে মুরব্বীরা আলোচনা করছে কখন কি করা যাবে, আর ওদিকে দুজনের মাঝে ইশারা চলছে। এসব দেখে দিদি তো বোর হচ্ছে যে কি এরা মরার বাড়িতে এসো। যাক, কিছুক্ষণ পর এরা চলে যায়। ভাই চেয়ে থাকে আর দিদি এইভাবে একটা চিরনি লুক দেয়। ছেলে তো গুলগুলে হয়ে যাচ্ছে গা। রাতে গানের মতো করে কি যেন একটা অনুষ্ঠান হয়, যেখানে সব কাছের লোকদের নাম নিয়ে তারা কথা বলে। সেখানে আমরা জানতে পারি সাইয়ের ফুপির এই মেয়ের নাম সন্ধিয়া। শালা এত সুন্দর একটা মেয়ে রেখে ওই মেয়ের পিছে ঘুরছে, তাই ভাবছেন না? আরে পয়সার জন্য। সবাই এখানে রয়েছে। লক্ষ্মী বাবার দিকে চেয়ে থাকে, তারপর উঠে গিয়ে দিয়া বাড়িয়ে দেয়, বাবাকে বাতাস করতে থাকে। পরদিন সকালে সাইয়ের ছোট কাকা আসে শহর থেকে। বাবা মরে গেছে, ঠিক থাকবে কি করে? ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর বাবার কাছে এসে কান্নায় ঢলে পড়ে। এরপর দাদুকে গোসল করানো হয়, সবকিছু ঠিকঠাক করে তাকে দাহর জন্য নিয়ে যাওয়া হয়। গ্রামের সবাই পাশে রয়েছে, কারণ দাদুর কোনো শত্রু নেই, সবাই তাকে ভালোবাসতো। ঢাক ঢোলক বাজিয়ে বডিকে নিয়ে আসা হয় পুড়তে। তারপর নিয়ম অনুযায়ী সবাই সম্পর্ক ভেদে কানের কাছে গিয়ে ডাকে। এরপর বাকি কাজ শেষে বডিকে জ্বালানো হয়।
দাহ শেষে সবাই বাড়ি ফিরে আসে। সান্দিয়ার ছোট মামি তাকে জিজ্ঞেস করে সে কিসে পড়ছে। সে বলে একটু পর তার মামা এসে বই থেকে টাকা চায়, কিন্তু সে তার সঙ্গে মোটেও ভালোভাবে কথা বলে না। এটা দেখে এখন কি দাদি চুপ থাকবে? তার ভাইয়ের ছেলেকে বউ এভাবে কথা বলছে, সে কথা ধরে নাই, আর দুজনের মাঝে বেশ কথা কাটাকাটি হয়। বিকেলে ছাই আবার তার কোকিলের সঙ্গে নিয়ে যে বাড়িতে আসছিল, দাদি ধরে বসে, কিরে তোর কপালে কি চোখ নেই? কার পিছে ঘুরছিস তুই? তোর সঙ্গে কোন দিক দিয়ে মানায় ওরে? আমি কি কিছু বুঝি না? এই সেরেছে। মেয়ের মা সেখানে ছিল, সে কথা ধরে বসে। আর কি দেখতে দেখতে ভাইয়ের পাকা ধানে মই দেওয়া শুরু হয়ে যায়। ছাইয়ের বাবা মাও ঝগড়া করতে শুরু করে। এখন এসব দেখে বেবির রাগ হয়, আর ফলাফল কি হয়? সে ছাইকে ছেড়ে চলে যায়। বেচারা ছাই ভাবতে থাকে এটা কি করে হলো, এবার সে কি করে টাকা ফেরত দেবে। যাক, পরের দিন দাদার ছবি বের করে আনতে হবে, তাই ছাই তার দাদার ছবি খুঁজতেছিল। সান্দিয়া এসে বলে, আইফোনের চার্জার হবে কি তোমার কাছে? ছাই তার দিকে লক্ষ্য করে না, বলে না। সান্দিয়া বলে তোমার ফ্রেন্ডসদের কাছে। ছাই রেগে যায়, আরে যাও তো, একদিন ফোন না চালালে কি হবে? সান্দিয়াও রাগ করে চলে যায়। একটু পর ছাই তার দাদার ছবি খুঁজে পায়, সেটা নিয়ে বের হতেই তার আন্টি বলে, বেটা আমার বাড়ি গিয়ে কাপড় এনে দিত। ছাই বলে, আন্টি আমি তো বাড়ি চিনি না আপনার। আন্টি সান্দিয়াকে ডাক দেয়, এ যা তোর সঙ্গে। সান্দিয়া আর যেতে চায় না। দাদি রেগে যায়, এ যা তোর মায়ের কাপড় নিয়ে আয়। ও বাড়ি চেনে না। উপায় না পেয়ে ছাই সান্দিয়াকে নিয়ে তাদের বাড়িতে আসে। সান্দিয়াদের গ্রামে ঢুকবে, দেখে গুড্ডু আর তার ছেলে গ্রামে উসুলি করছে। তাদের দেখে ছাই বাইক ঘুরে অন্য রোড দিয়ে নেয়। আর সেই ভাবনা এখন সে টাকা কি করে শোধ করবে। গ্রামে এসে পরে সান্দিয়া বাইক থামাতে বলে, কি হলো, থামালে কেন? সান্দিয়া বলে, কেন আবার, আমি বাড়ি এসে গেছি। সে বাড়ির ভিতরে যায়। প্রথমে ছাই নর্মালি ছিল, তারপর সান্দিয়াদের বাড়ির দিকে দেখে সে হা করে ওঠে। ক্যামেরা আমাদের দেখালে বুঝতে পারি সে কেন হা করেছে। মানে এরা বিশাল বড় লোক, অনেক টাকা পয়সা, এত বড় বাড়ি। আস্তে আস্তে সে ভিতরে এসে দেখে এখানেও একটা গাড়ি। হাই হাই শালা, আমি তো বল মাছ ছেড়ে চুনোপুটি ধরতে বসেছিলাম, কপাল আমার। এসব ভাবছে, এক দাদি এসে বলে, কে বেটা তুমি? ছাই তার পরিচয় দেয়। দাদি বলে, ও তুমি লক্ষ্মীর ভাইয়ের ছেলে। লক্ষ্মী সবসময় তোমাদের কথা বলে, তোমরা বেড়াতে আসো না কেন? তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম বেটা। ছেলে তো একদম নজ্জা পেয়ে গেছে গো। দাদি বলে, তোমার আন্টির আর কেউ নেই, তোমাকে তো কাছে রাখলেই হয়, ছেলে বানিয়ে হোক বা জামাই বানিয়ে। তখনই সান্দিয়ার ড্রেস পাল্টে বের হয়ে আসে। আর আজ ছাই প্রথম সান্দিয়ার দিকে লক্ষ্য করছে যে আরে এ তো অনেক সুন্দর, আর একে ছেড়ে আমি জুতো মারি আমার কপালে রে। দৌড়ে যায় তার থেকে ব্যাগ নিতে। ছেলের মনে এখন রং লেগেছে। সান্দিয়া বুঝতে পারছে না কি হলো। ছাই তার বসার জায়গা মুছে দিচ্ছে। যাক, হাসতে হাসতে তাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ির সামনে আসতেই দেখে গুড্ডু তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে। কাছে গিয়ে এটা সেটা বোঝাতে থাকে, ভাই আমার শ্বশুরের যত টাকা, আমি আজই বাড়ি দেখে এলাম, যে মেয়ে দেখলে আমার সঙ্গে, ওর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। টাকা চাইলেই দিবে, বাট তুমি তো জানো দাদা আর মরার বাড়ি থেকে টাকা নিলে সেই টাকা তো শুভ হয় না। তারপর তুমি চাইলে বলো, আমি এখনই এনে দিচ্ছি। গুড্ডু বলে, না 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 থাক, কয়েকদিন পরেই দিস, মিস করিস না যেন। তারা চলে গেলে ছাই ভাবনায় পড়ে যায়, এবার তো কোনো মতো মিটমাট করলাম, পরের বার কি করব, কিভাবে কি করব। কাল 3 দিন হবে, নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য খাবার খাওয়াতে হয় কাক দিয়ে। সেটার ব্যাপারে আলোচনা চলছে। কথা বলতে বলতে হুট করে দুই শালাদুলা ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এক কথা দুই কথায় বেশ রাগারাগি শুরু হয়। ছাইয়ের বাবা বলে, এ ছাই কিভাবে আনবি জানি না, রাতের মাঝে 3টা পাঁঠার ব্যবস্থা কর, গ্রামের সবাইকে খাওয়াবো। বলে সে চলে যায়। সবাই চলে গেলে আন্টি এসে ছাইকে বলে, বেটা ওরা এমনই, তুই একটু ব্যবস্থা করিস কেমন? ছাই বলে, আন্টি আপনি একদম চিন্তা করেন না, আমি দেখছি। এরপর থেকে ছাই খোঁজ শুরু করে। এখানে সেখানে ফোন করতে করতে অনেক রাত হয়ে যায়। সান্দিয়ার কথা শুনে জাগনায় পেয়ে দেখে অনেক রাত হয়েছে, তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে, বাট কাজ হয়ে যায় শেষ পর্যন্ত। পরদিন সকালে সবাই ব্যস্ত, ভাই বোন মিলে ডালা সাজাচ্ছে, যেটা যেটা খাইতে দিতে হবে। তারপর সব রেডি করে নিয়ে সবাই রওনা দেয়, বাট রান্নার কাজ বাকি আছে, তাই ছাই যায় না। সবাই মিলে এখানে আসে, একটা পাতার মাঝে কিছু খাবার রাখে, যে জিনিসগুলো মৃত ব্যক্তি পছন্দ করে সেগুলো এখানে রাখা হয়, চাই সেটা মদ হোক বা যে কোনো কিছু। তারপর সবাই প্রে করে মন থেকে। আপনার কাছে ব্যাপারটা ভিন্ন লাগতে পারে, বাট তাদের আস্থা এটাতেই যে তারা খাবার দিলে কাক এসে যদি খেয়ে নেয় তাহলে মানা হয় সে খুশি হয়েছে, না খেলে মানা হয় কোনো সমস্যা রয়েছে। খাবার দিয়ে সবাই অপেক্ষা করছে, কাক আসে না। যাক, একটু পর কাক আসে, বাট সে খেতে আসে না। সবাই ভাবছে কি হলো। দাদু লক্ষ্য করে ছাই সেখানে নেই। ছাইকে ডেকে আনা হয়, সেও প্রে করে, বাট তারপরেও কাক নিচে আসে না। কাক আসবে, খাবে, এটাই স্বাভাবিক, বাট যদি না খায় এটাকে অস্বাভাবিক মনে করা হয়। সবাই ভাবনায় পড়ে যায় কি হলো। পরিবারের ইমোশন এর সঙ্গে কানেক্টেড। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কাক সেখান থেকে উড়ে যায়। বাড়িতে এসে বাকি সবাইকে খাবার খাওয়ানো হয়। রাজু দাদু একটু বেশি খায়। রাজেশ লক্ষ্য করে এতগুলো হাড্ডি সে খেয়ে ফেলেছে, তারপর আবার নিতে এসেছে। যাক, বিকেলে আবার শালাদুল্লাহ ভাইয়ের মাঝে ঝগড়া হয় যে তুই মন থেকে খাবার খাওয়াসনি, এই জন্য কাক খায়নি। এসব নিয়ে কথা হতে হতে কথার ঝড় বেশ জোরে শুরু হয়। ছাই ভাবছে শালা আমার কপালই খারাপ। সান্ধিয়ার বাবা বলে কাল সে খাওয়াবে, তার থেকে বেশি খরচ করে খাওয়াবে। এসব বলে সে রাগ করে চলে যায়। রাতে ছাই ভাবছে তার বাবাদের মাঝে যেভাবে ঝামেলা লেগে আছে, এমন চলতে থাকলে তো কিছুই হবে না। সেদিক দিয়ে রাজু দাদু অন্দর মহলের দিকে যাচ্ছিল। রাজেশ জিজ্ঞেস করে, দাদা কি হয়েছে? দাদু বলে, জানি না রে, পেট ব্যথা। ডক্টর ছাইকে বলে, দেখ অন্য যা হয় হোক, তুই তোর কাজে লেগে থাক।
থাক, ওকে পটানোর চেষ্টা কর। পরের দিন সকালে ভাই মাঠে নামে। সান্দিয়া বাচ্চাদের সঙ্গে ছিল। ভাই সেলফি তোলার বাহানায় সান্দিয়াকে বলে পিক উঠাতে। সান্দিয়াও রাজি হয়। তুলতে যাবে, কল আসে। কেটে দিয়ে আবার উঠাতে যাবে, আবার কল আসে। এবার সে কল ধরে সান্দিয়াকে ইমপ্রেস করতে ইংলিশ ছাড়ে, আই ফোন ইউ ব্যাক, বিজি বিজি বিজি। ইংলিশ শুনে তো সে হেসে ওঠে। যাক, এরপর সেলফি মেলফি তোলা হলে তাদের আবার ছোট চাচির সঙ্গে লাগে যে সে কম কাজ করে বা মন ফ্রেশ করে কোনো কিছু করে না। এসব নিয়ে দুজনের মাঝে ঝগড়া লাগে। সাইয়ের বাবা এসে তাদের থামিয়ে দেয়। পিচিরা বলে তারা ঘুরতে যাবে। সাই শিখিয়ে দেয় সান্দিয়াকেও বলতে। পিচিরা তাকে বলে, আর সাই সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। সবাই মিলে একটু ঘোরাফেরা করে। কিছুক্ষণ ক্যামেরা এদেরকেই দেখায়। সান্দিয়ার হাসি দেখে সাই তার দিকে বারবার চেয়ে থাকে। যাক, কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসে। রাতে সান্দিয়ার বাবা মাল সামানা নিয়ে আসে, ছাগল টাগল সব নিয়ে আসে। এরপর সকালে সেগুলো রেডি করে আবার খাবার দেওয়া হয়। আবার সবাই প্রে করে। আবারও কাক আসে, কিন্তু এবারও সে নিচে আসে না। সান্দিয়ার বাবা আবার প্রে করে, বাট না, কাক নিচে আসে না। সবাই অপেক্ষা করছে, কাজ হয় না। রাজু দাদু নার্সিকে বলে, শেষবার আমি ওকে তোর কাছে দেখেছিলাম, ও কি তোকে কিছু বলেছে? নার্সি ভয়ে ভয়ে বলে, না 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 না, আমি কিছু বলিনি, আমাকে কিছু বলেনি। এই বলে সে ভয় সেখান থেকে চলে যায়। যাক, আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কাক সেখান থেকে উড়ে যায়, সাইয়ের বাবা এবার কথা ধরে বসে। কি হলো? খুব তো বড় বড় কথা বলছিলে। কথা কাটাকাটি শুরু হয়। সাই ভাবছে এরা কি ভালো হবে না, কি করছে এসব। সাইয়ের মা একটু জোরে কথা বলে যে সে আমাদের বোন জামাই, তুমি এভাবে কথা বলো কেন? সাইয়ের বাবা সবার সামনে তার মাকে মেরে দেয়। আর কি, সান্দের বাবা রেগে যায় যে মেয়ে মানুষের গায়ে হাত দিস, তুই কি মানুষ? দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। সান্দের বাবা রাগ করে তাদের নিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। হইল, একে তো কাক খাবার খাচ্ছে না, উপর থেকে এরা দুজন সবসময় ঝগড়া লেগেই থাকে। এখন সাই এদের মাঝে ঢুকতে পারছে না। রাতে সাই বোতল নিয়ে তার দাদার ভাইয়ের সঙ্গে বসে যায়। কি রে, আজ এত খাদ্যের যত্ন, কি হয়েছে? সাই বলে, দাদা, আমার বাবা নারায়ণ আঙ্কেলকে দেখতে পারে না, সেও আমার বাবাকে দেখতে পারে না, এটা কেন? দাদা বলে, আরে দুজনের মাঝে একটু ঝামেলা হয়েছে তাই। সাই বলে, কি হয়েছে পুরোটা আমায় বলো তো। তখন দাদা বলে, তোর আন্টির বিয়ের পর সব ঠিকঠাক ছিল, তাদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল। যখন তোর আন্টি গর্ভবতী হয়ে এই বাড়িতে আসে তখন তুই ছোট, তোর আন্টি তোকে খুব আদর করতো। এই বাড়িতে সেই একজন যে তোকে বুকে জড়িয়ে রাখতো। দুই ভাই, তোর আন্টি আঙ্কেল, তোর দাদু, সবাই মিলে খুব ভালো সময় কাটিয়েছে। তোর দাদা খুব খুশি সবাইকে একসঙ্গে দেখে। একদিন রাতে খাবার খেতে বসতেই পাশের গ্রামের পঞ্চায়েতের কিছু লোক আসে অনুষ্ঠানের দাওয়াত করতে। তাদের সঙ্গে তোর বাবার চাচা কথা বলতে শুরু করে। তোর আঙ্কেল খাবারের জন্য বসেছিল, অথচ তারা গল্প করেই যাচ্ছিল। লক্ষ্মী গিয়ে তাদের ডাকার চেষ্টা করে যে আরে ও বসে আছে খাবার ছেড়ে, তোর বাপ চাচারা গায়ে লাগায় না। অনেকক্ষণ ধরে তারা তাদের সঙ্গে গল্প করে। এটা নারায়ণের খারাপ লাগে। তারপর খেতে বসে যে অংশটা নারায়ণকে সবসময় দেওয়া হতো সেদিন সেটা তোর বাপ নিয়ে নেয়। তারপর সেটা নিয়ে কথা হতে হতে নারায়ণ রেগে যায় আর ঝগড়া শুরু হয়। এখন ভাইকে কিছু বললে বোন কি বসে থাকবে? সে নিষেধ করতে নারায়ণ তোর বাবার সামনে তোর আন্টিকে মারে। এর জন্য তোর বাপ আরো রেগে যায়, তাকে ধাক্কা দেয়। তোর দাদা থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। নারায়ণ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। আর সেই যে গেল 20 বছর পর তারা এবারে এলো। ঘটনা শুনেই সাই ভাবছে এবার সে কি করবে, কি করে এই পরিবারকে জোড়া লাগাবে। সে ভাবনাতে আছে সাইয়ের দাদু যে দাদির সঙ্গে মজা করতো সে খানিকটা অসুস্থ। ডক্টর বলে, কি হয়েছে? সে বলে, কুমারের খাবার যেদিন থেকে কাক খাইতেছে না সেখান থেকে ফেরার পর থেকে খুব ব্যথা। রাজু দাদুও হসপিটালে আসে, আরে ডাক্তার, আমার তো বালু পড়া কমছে না, সবসময় পানি সঙ্গে রাখতে হয়। তো ডক্টর তাদের পরামর্শ দিচ্ছিল। নার্সির বউ এসে বলে নার্সি খুব সিরিয়াস। সবাই মিলে দূর। নার্সির জ্বরে এসেছে। সে ওই একই কথা বলে যাচ্ছে, দাদা আমায় কিছু বলেনি, আমি কিছু বলিনি। ডক্টর তাকে চেক করছে। এদিকে সাই কি যেন ভাবছে, প্ল্যান করছে। একটু পর রাজেশকে ইশারা করে, তারপর বলা শুরু করে, তুই আমার দাদাকে নিয়ে বাজে কথা বলছিস কেন? থাপ্পড় মেরে দেয়। রাজেশ দৌড় দেয়। দুজনে শুরু করে দেয় ড্রামা। দুজনের ঝগড়ার বাহানায় রাস্তার মাঝে ক্যাচাল শুরু করে দেয়। বলে, তুই আমার দাদাকে এসব বলছিস কেন? বলে, বলবোই তো, তোর দাদার জন্যই তো এসব হচ্ছে। দেখতে দেখতে পুরো গ্রামের লোকজন সেখানে জমা হয়ে যায়। সাই রাজেশকে মারতে গেলে মুরব্বীরা এসে বাধা দেয়। আরে কি হয়েছে? কাকু বলে, কি হয়েছে? ওকে মারছিস কেন? তোরা থাম, আগে বলতে দে। তুই বল কি হয়েছে? রাজেশ বলে, দাদা মরার পর থেকে সব ঠিকই ছিল, কিন্তু এরা না জানে কি করেছে, কাক খাবার খাচ্ছে না। 2 বার এমন হলো, তারপর থেকে গ্রামের মানুষ সমস্যায় পড়ে যাচ্ছে। দাদু রাগ করে হয়তো কিছু একটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন না? সাই বলে, কি যাতা বলছিস? দাদার জন্য এসব হচ্ছে, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? রাজেশ বলে, অবশ্যই আছে। রাজু দাদাকে ধরে বলে, এই লোকটা কত শক্তিশালী ছিল, এখন সব সময় তাকে পানি নিয়ে ঘুরতে হয়। এই যে চিকনি চামিলি, সে কত কিউট ছিল, যেদিন থেকে কাক খাবার খাচ্ছে না সেদিন থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। নার্সিকে টেনে আনে। এই যে আমাদের দর্জি ভাই, কত ভালো একটা মানুষ, সেও অসুস্থ। এসব কার জন্য হয়েছে? আজ এর হয়েছে, কাল পুরো গ্রামের হবে, আপনারা দেখছেন না? কথা তো ঠিক। সাই বলে, তো কি হয়েছে? এর জন্য কি পঞ্চায়েত বসাবে নাকি? আমার বাপ আর আঙ্কেলকে এক করতে পারবি? পঞ্চায়েতের কথা ওঠে আর এরা চুলকাচুলকি শুরু করে। সাই লক্ষ্য করে সবাই কানাকানি করছে, মানে এটাই তার প্ল্যান, যেন গ্রামের লোক এদের এক করে দেয়। ব্যাস, যেই অ্যাকশন সেই রিয়াকশন। রাতে পঞ্চায়েতের লোকজন নারায়ণের বাড়িতে আসে। বলে, দেখো যা হবার হয়েছে, তোমরা সবাই মিলে পিণ্ডদানের কাজটা শেষ করো। না, সে আর ও বাড়িতে যাবে না, তাকে অপমান করা হয়েছে, সে যাবে না। আন্টি কান্না শুরু করে যে রাগের কারণে সে তার বাবাকে দেখতে পারেনি, এখন তার ভাইদেরও দেখতে পাবে না। তার কান্না দেখে সান্ধিয়ার বাবা রেগে যায়। কান্না বন্ধ করো, বন্ধ করে বলছি, এই বাড়ি থেকে বের হওয়া নিষেধ তোমাদের। সান্ধিয়া তার মাকে শান্ত হতে
বলে, আর তার বাবাকে মিন করে বলে তাদের ঝগড়ার কারণে তুমি 20 বছর ওই বাড়িতে যাওনি, তুমি হারিয়েছো, তাদের তো কিছু হয়নি, তাদের ইগো ঠিক থাক, তোমার বাপ ভাই মরে যাক, তাতে তাদের কি? তারপর যখন আমার বিয়ের পর আমাকে হাজবেন্ড এই বাড়িতে আসতে দেবে না, তখন ঠিকই বুঝবে। কঠিন কথাটা সান্দিয়ার বাবার মনে লেগে যায়। সে রাজি হয় সালিশে যেতে। পরদিন সকালে সালিশ বসানো হয়। যাদের সমস্যা তারা বলে এই জন্যই হয়েছে। এখানে আবার এক কথা দুই কথায় দুই পরিবারের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। সান্দিয়ার বাবা বলে, আর এই ছোট ছেলে সাইয়ের মাঝে যে বোঝ আছে তোদের মাঝে সেটাও নেই, ওকে দেখ, ওকে দেখে শেখ। ভাই তো ফুলে উঠছে, বাট তার বাবা চোখ পাকিয়ে আছে। যাক, তাদের চিল্লাপাল্লা দেখে পঞ্চায়েত রেগে যায়। তারপর তারা আলাদা করে ডিসকাস করে কি করা যায় এদের। একটু পর মাতাব্বররা বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি কি করব, আর আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। প্রথমে আগে সারাদুল্লাহ ভাইয়ের মাঝে হ্যান্ডশেক করিয়ে দেয় যাতে অভিমান কমে যায়। তারপর বলে 11 দিন পূরণ হতে আর মাত্র কয়েকদিন আছে, এই যে কদিন বাকি আছে এর মাঝে তোমরা কিভাবে কি করবে আমরা জানি না। কাক যদি খাবার না খায় আমরা তোমাদের পরিবারের উপর অ্যাকশন নেব, তোমাদের যে শাস্তি দিব সেটা মেনে নিতে হবে, কারণ তোমাদের ঝামেলার কারণে গ্রামের মানুষদের অশান্তি আমরা চাই না। সেটাই ফাইনাল হয়। বিকেলে সান্ধিয়া বাড়িতে আসে। তার চোখ কিছু খুঁজতেছে, মানে সাইকে। সে বাচ্চাদের সঙ্গে। সান্ধিয়াকে দেখে সেও চমকে ওঠে। সান্ধিয়া তুমি? সান্ধিয়া বলে, তোমার সঙ্গে একটু কথা আছে, একটু বাইরে এসো। আহ, কি হলো রে? হয়তো গাছে উঠে গেল। যাক, ঠিকঠাক হয়ে বাইরে আসে। আজ বুঝি কিছু একটা হবে। সান্ধিয়া বলে, আমি আমার দাদার বাড়ি খুব মিস করেছি, যখন এখানে এসেছি আমার খুব ভালো লেগেছে। যাওয়ার পর থেকে ভাবছিলাম আর বুঝি এখানে আসা হবে না, কিন্তু তোমার কারণে আবার আসতে পারলাম, ধন্যবাদ সাই। সাই বলে, আরে এমন কিছু না। সান্ধিয়া বলে, সেলফি? অবশ্যই, গরিব একটু বিরিয়ানি পেলে কি খুশি হবে না? যাক, তারা লে ফটো লেক, সে অধিকার তাদের আছে, আমরা যাই সামনে। এখন সবকিছু শীতল হয়েছে। আজ এতদিন পর শালাদুল্লাহ ভাই খেতে বসেছে। ছোট কাকার মেয়েরা প্লেট নিয়ে ঝামেলা করছে, এ বলছে এটা আমি নিব, এ বলছে এটা আমি নিব। তখন ছোট কাকা বলে, জানিস সান্ধিয়া, তোর মায়েরও এমন একটা প্লেট ছিল যেটাতে সে কাউকে খেতে দিত না, আমি সেটা নিতাম, তার জন্য মারও খেতাম। তোর মায়ের জন্য আমি অনেক মার খেয়েছি। এই দেখ, গভীর একটা দাগ। সান্ধিয়া বলে, মামা এটা তো অনেক গভীর, কি করে? দাদি বলে, তোর বড় মামা ওকে মেরেছিল। সান্ধিয়া বলে, বড় মামা কেন, তাও এইভাবে? দাদি বলে, ছোটবেলায় তোর মা ছিল এই বাড়ির রাজকন্যা, তোর মামারা ওকে নিজের থেকে বেশি ভালোবাসতো, বেশি আগলে রাখতো। একদিন এক উৎসবে তোর বড় মামা তোর মামা আর মাকে নিয়ে যায়। একটা কাজে তোর বড় মামা দুজনকে রেখে সাইডে যায়। উৎসবের সময় ছিল, তাই অনেক লোক হয়েছিল। তোর মা তখনও কিছু বুঝতো না, খেলার তালে সে একটু সাইডে সরে যায়। তোর ছোট মামা সেটা লক্ষ্য করে না, সে তার মতো খেয়ে যাচ্ছে। একটু পর তোর বড় মামা এসে দেখে লক্ষ্মী সেখানে নেই। ওকে জিজ্ঞেস করলে ও ধুম করে বলে দেয়, জানি না। এটা শুনে তোর বড় মামা পাগল হয়ে যায়, আমাদের খবর পাঠায়, মা আমার বোনরে আমি খুঁজে পাইতেছি না, ও হারিয়ে গেছে। বোন বোন বলে পাগলের মতো খুঁজতে থাকে। তার কান্না দেখে সেখানকার মানুষরাও সেদিন কেঁদে দিয়েছিল। তখন ওকে একটা বাড়ি দিয়ে বলেছিল, যদি আমার বোনরে খুঁজে না পাই তোকে মেরেই ফেলবো। সেই মায়ের দাগ এটা। তারপর যখন তোর মাকে খুঁজে পায়, তোর মামা তোর মাকে বুকে নিয়ে সেদিন সারা রাত কেঁদেছিল। আর সেই বোন গত 20 বছর হলো এই বাড়িতে আসে না। ঘটনা শুনে সেখানে থাকা সবাই কেঁদে দেয়। ক্যামেরা বাইরে এলে আমরা দেখি স্যারের বাবা এসব শুনে তার চোখ থেকে পানি ঝরছে। এত কঠিন একটা মানুষ কাঁদছে মানে কষ্টের পাহাড়টা বিশাল। পরের দিন সবাই মিলে একটা পণ্ডিতের কাছে গিয়ে সব খুলে বলে এই কাহিনী। পণ্ডিত তাদের বলে দেয়, এমনটা তখনই হয় যখন মৃত ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হয় না, বা সে কিছু চাচ্ছে কিন্তু পাচ্ছে না, বা কিভাবে কি করতে হবে অনেক কিছু নিয়ম কানুন সে বলে দেয়, যে এইভাবে করো, আশা করা যায় কাজ হয়ে যাবে। আর নিজেদের মাঝে মনকে ঠিক করে নাও যেন কোনো বাধা না থাকে। রাতে সবাই বসে ভাবছে আর কি বাকি আছে বা আর কি ইচ্ছে দাদু রেখে গেছে। সবাই চুপ। সাই দাদুর কাছে এসে বলে, দাদু তুমি বললে না সেই সময় দাদু সবাইকে দেখে খুব খুশি হয়েছিল, তখন সান্ধিয়া পেটে ছিল, এখন যদি? দাদু বলে, বুঝতে পেরেছি। দাদু সবাইকে অ্যাটেনশন দিতে বলে। তারপর বলে, আমার ভাই আমাকে একটা কথা বলেছিল, তোমরা সবাই আছো, আমি যদি বলি কথাটা তাহলে কি তোমরা রাখবে? সবাই রাজি। বলুন বলুন, কি কথা? অবশ্যই রাখবো। দাদু বলে, লক্ষ্মীর পেটে যখন বাচ্চা ছিল তখন আমার ভাই সবসময় চাইতো সেই বাচ্চাটা যেন মেয়ে বাচ্চা হয়, কারণ তার মাধ্যমে যেন পরিবারের সব দোষ কেটে যায়, একত্র থাকে। সাইয়ের সঙ্গে সান্ধিয়ার বিয়ে দিয়ে দাও। বাস এটা শুনে তো সাই চমকে ওঠে। সান্ধিয়ার বাবাও রেগে যায়। হ্যাঁ, এটা কোনো কথা? আলোচনা যেটাই হোক ঘুরে উল্টে আমার মেয়ের কাছে এলো, এটা তো আমি। সাই ভাবতে, শালা বুইটা আমি বললাম কি, আরে বললো কি? দাদু আমি কি বললাম আর তুমি? দাদু তাকে চুপ করতে বলে। দাদি বলে, নারায়ণ ভাই তো ঠিকই বলেছে, আমি যে কোনো সময় মরতে পারি, আমি চাই আমার নাতি নাতনিরা একসঙ্গে থাক, যাতে তারা আমাকে মনে করতে পারে, তাদের মাধ্যমে আমি বেঁচে থাকতে পারি। দাদু বলে, দেখো নারায়ণ, আমি হয়তো তোমার মতো বুঝি না, কিন্তু তুমি একটু ভেবে দেখো, যে আইলাইয়া তার বোনকে এতটা ভালোবাসতে পারে, সে তার মেয়েকে কতটা আদরে রাখবে। আর তাছাড়া আইলাইয়ার কোনো মেয়ে সন্তান নেই, সে কি তোর মেয়ের কোনো কমতি হতে দেবে এখানে? তোর মেয়ে শ্বশুর বাড়ি সহ মামা মামির আদরও পাবে, যা সে ছোট থেকে পায়নি। দাদা দাদির ভালোবাসা দেওয়ার জন্য আমরা তো আছি। নারায়ণ ভাবছে। সান্ধিয়ার মা বাবার ছবির কাছে এসে কান্না শুরু করে দেয় যে 20টা বছর তুমি আমাকে দেখোনি বাবা, নিজের মেয়েকে একদিন না দেখে আমি থাকতে পারি না। তুমি কি করেছিলে, তোমার কতটা কষ্ট হয়েছে, আমি তোমার কাছে কেন আসিনি বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার মেয়েকে নিয়ে তুমি এত কিছু ভেবে রেখেছো যা কেউ বুঝতেই পারিনি আমরা। লক্ষ্মীর মা অনেক কাঁদে। বইয়ের কান্না দেখে অবশেষে
বসে সান্দিয়ার বাবা রাজি হয়ে যায়। সাই তো খুশি, মানে লাড্ডু ফুটছে। যাক, পরের দিন দাদুর অনুষ্ঠান না কি যেন উপলক্ষে কার্ড বানাতে হবে। সাইয়ের বাবা বলে তোর শ্বশুরের নাম যেন মাঝে নয় সবার উপরে থাকে। সান্দিয়ার বাবা কথাটা শুনতে পেয়ে ভালোই লাগে তার। সাই প্রিন্ট করতে যায়, মুরব্বীরা দাদুর সমাধি বানাতে এখানে এসে কি যেন একটা করছে। মেজো কাকার শালা এসে বলে ভাই কি করছেন এটা? আইলাইয়া বলে বাবার সমাধি দেখছো না? সে বলে ভাই মাঝে করার কি আছে, জমির সাইডে করুন। আইলাইয়া বলে আরে আমার বাবা মাঝে থাকতে পছন্দ করতো, এখানেই হবে, সমস্যা কি? শালার রিয়াকশন খুব একটা ভালো ঠেকছে না। ওদিকে এরা কার্ড নিতে এসেছে, কার্ড রেডি হচ্ছে। সান্দিয়া বাবুকে খেতে পাঠিয়ে দেয়। তারপর সাইকে বলে আচ্ছা বলো ওই মেয়েটার শেষে কি হলো? সাই বলে আরে ছাড়ো না ওসব, কেন আমায়? সান্দিয়া বলে আচ্ছা লজ্জা লাগছে বুঝছি। যাক, একটু পর কার্ড রেডি হয়ে যায়। সান্দিয়া কার্ডটা নিয়ে দেখতে থাকে। সাধারণ একটা কার্ড এইভাবে দেখছে যেন বিশেষ কিছু দেখছে। সাই লক্ষ্য করে জিজ্ঞেস করে সান্দিয়া কি হয়েছে? সে দাদার নামে ছবিতে হাত ফেরাচ্ছে। তারপর বলে আমরা মনে করি আমাদের প্যারেন্টসরা সময় করে আমাদের নিয়ে ভাবে, কিন্তু এখন আমি রিয়ালাইজ করতে পারছি তারা সব সময় আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, যেটা তারা মরে গেলে আমরা বুঝতে পারি। আমি নানাকে অনেক মিস করেছি। সান্দিয়া কাঁদছে আর বলছে অন্যের নানারা যখন তাদের আদর করতো আমার খুব খারাপ লাগতো, জানো সাই, আমি আমার নানাকে অনেকটা মিস করতাম। তুমি কত লাকি, তার সঙ্গে ঘুরেছো, তাকে দেখেছো, দাদা বলে ডেকেছো, আর তার আদর নিতে পেরেছো। আর আমি কার্ডটা দিয়ে সেখান থেকে উঠে যাই। এক্স্যাক্টলি, দাদা নানার ভালোবাসা লাইফ পরিপূর্ণ করে দেয়। যে তাদের ভালোবাসা পায়নি তার লাইফে এই কমতি কোনো কিছুতেই পূরণ হবার নয়। এবার হয়তো সাইও বুঝতে পারছে সে কাকে হারিয়েছে। কার্ড নিয়ে বাড়িতে আসে। দুজনকে একসঙ্গে দেখে দাদি বলে ওঠে বাহ কত সুন্দর মানিয়েছে দুজনকে। যাক, সবাই সেখানেই বসেছিল। সাইয়ের ছোট কাকাকে কি যেন বলছে, ভালো করে না, জোর করে। সে বলতে চাইছে না বা পারছে না। সাইয়ের বাবা বলে আরে কি হয়েছে খুলে বল। কাকা বলতে পারে না। তখন কাকি নিজেই বলে যে জমিতে বাবার সমাধি করছেন সেটা আমরা বিক্রি করার জন্য অ্যাডভান্স নিয়েছি আমার ভাইয়ের থেকে। হইলো শুনেই তো এরা চমকে ওঠে, কি বলছে এসব? এই ছোট, তুই জানিস না বাবার ওই জমিটা কতটা পছন্দের? কি বলছে এসব? সে কিছু বলতে পারে না। ছোট কাকি ধামধাম করে কথা বলে যাচ্ছে। সিন্ধিয়ার মা বলে আরে তুমি তর্ক করছো কেন? বড়দের সঙ্গে এভাবে কথা বলে? ছোট কাকে খুব ঝানু, সে সিন্ধিয়ার মাকে কথা শোনায়। সিন্ধিয়ার বাবা ছোট কাকার উপর রেগে যায়। তুই কি রে, তোর বউ ঝগড়া করছে আর তুই চুপ করে আছিস? ছোট কাকি সিন্ধিয়ার বাবাকেও কথা শোনায়। এরপর সাইর বাবা তার মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। ছোট কাকার ভাই মাঝে এলে সাইর বাবা আর তাকে একটা চটকানা মারে। আর কি, আরো জোরে রেডিও চালু হয়ে যায়। এদের এমন ঝগড়া করা দেখে দাদু আর চুপ থাকতে পারে না, সে রেগে যায়। চুপ করো তোমরা, ছি তোমরা কি মানুষ? আইলাইয়া আর নারায়ণের ঝামেলা সবে মিটে গেল, এখন আবার তোমাদের মাঝে শুরু হয়ে গেল। আর তোমাদের বাবার কথা তো একবার ভাবা উচিত, তাই না? গ্রামের লোকেরা তোমাদের কিভাবে দেখছে সেটা তো ভাবা উচিত, তাই না? তোদের বাবার এত জায়গা জমি ছিল, সে সঙ্গে কতখানি নিয়ে গেছে ভেবেছিস? চিন্তার কথা। দাদু বলে আমার ভাই বেঁচে থাকলে তোদের এমন আচরণ দেখলে সে এমনিই মরে যেত। ভালো হয়েছে আমার ছেলে সন্তান নেই। ছি। রাগ করে সে সেখান থেকে চলে যায়। পুরো পরিবেশটা ঘোলাটে হয়ে গেল। সবাই নিজেদেরটা নিয়েই ভাবছে। রাতে রাজু দাদু পঞ্চায়েতকে সব বলে দেয় যে এদের মাঝে এখনো ঝামেলা চলছে, মনে হয় না কাক এদের খাবার খাবে আর আমাদের গ্রাম মুক্তি পাবে। পঞ্চায়েতের লোক রাতেই বাড়িতে আসে, ওয়ার্নিং দিয়ে দেয় শোনো তোমরা, যদি কাল তোমাদের কার্যক্রম সফল না হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এই গ্রাম ছেড়ে দিতে হবে। অনেক বড় আর কঠিন একটা ফয়সালা। সিন রাতের বেলায় সেই গাছের ওখানে আসে যেখানে দাদু এসে সবসময় বসে থাকতো। সাই সেখানে এসে দাদার খাটিয়াতে হাত বোলাচ্ছে, তার ফ্রেন্ডরা সঙ্গে আছে। সাইর এভাবে বসাতে তারা কাছে আসে। সাই কি করছিস? চল বাড়িতে চল এখান থেকে। সাইয়ের কণ্ঠ ভার হয়ে আসছে, চাপা কণ্ঠে সে বলে আমি অনেক বড় মিস্টেক করেছি রে, আমি ভুল করেছি। রাজেশ বলে কি বলছিস এসব? চল বাড়ি চল। সাই বলে বাড়ি গিয়ে আর কি হবে দোস্ত, আমার দাদা ভাই সে মারা গেছে, আমার কাছে নেই, অথচ আমি এটা ভুলে গিয়ে তার মৃত্যুতে আমার স্বার্থ খুঁজতেছিলাম। আমার দাদু দুনিয়া থেকে চলে গেছে রে, আর আমি ঋণ নিয়ে ভাবছিলাম। আমি ভুলে গিয়েছি আমায় এত ভালোবাসার মানুষটা আর নেই। আমার দাদা মরে গেছে রে। সাই হাউমাউ করে কান্না শুরু করে, খাটিয়ায় হাত বোলায় আর বলে সকাল সকাল আর কেউ ঘুম থেকে উঠতে বলবে না, আমি ভুলে গেছি। যার কাঁধে চড়ে পুরো পাড়া বেরিয়েছি তার কথা আমার মনেই নেই। এখন আমার তার কথা খুব মনে পড়ছে রে রাজেশ। দাদা দাদা বলে ডাকতে থাকে। তার দাদা যে ব্যাগটা রেখে গেছিল সেটার ভিতরে 2টা ফ্রেম রাখা ছিল। একটাতে তার নাম জন্ম তারিখ ছিল। ধুলো মুছে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে দাদা দাদা বলে ডাকতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে মাটিতে। দাদা একবার ফিরে এসো, দাদা একবার ফিরে এসো। তার ফ্রেন্ডরা তাকে সামলায়। এটাই আমাদের স্বভাব, নিজের সঙ্গে না ঘটলে বুঝতে পারি না। যাক, রাত কোনো মতো পার হয়ে যায়। সকালে খাবার রেডি করা হয়, সেম যেভাবে আগে করা হয়েছিল তেমন করি। তারপর সবাই বসে অপেক্ষা করতে থাকে। 2টা লোক কি যেন গাইতেছে, পরিবারের সবার নাম নিয়ে সে কি সব বলছে। এবার পরিবারের সবার মন এক হয়ে গেছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আপনজন হওয়াটা ফিল করছে আর সবার চোখে পানি ছলছল করছে। সাইয়ের বাবা বারবার সান্ধিয়ার মার দিকে দেখছে যে কতদিন হলো সে তার আদরের বোনটাকে মন ভরে দেখেওনি। রাগ করে সে তার কাছেও যায়নি। মেজো কাকার বাচ্চাদের সাইয়ের বাবা খুব ভালোবাসতো। ব্যাপারটা মেজো কাকের মনে পড়ে যে সে তাদের কতটা আদর করে। এরপর মেজো কাকা দৌড়ে এসে ভাইয়ের পায়ে পড়ে যায়, ভাই
আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, বাবাকে নিয়ে না ভেবে জমি নিয়ে ভেবেছি। সান্ধ্যের মাও তার ভাইয়ের কাছে আসে। তারপর 3 ভাই বোন আর তাদের ছেলে মেয়ে নিয়ে খুব কান্না করে। এর কিছুক্ষণ পর সাই তার দাদার ব্যাগটা নিয়ে আস্তে আস্তে সেখানে আসে। তারপর ব্যাগ থেকে একটা ফ্রেম বের করে তাতে হাত বোলায় আর কাঁদে। ফ্রেমটা দেখে এরা উঠে যায়। সাই ফ্রেমটা সেখানে রাখলে আমরা দেখি তাদের পরিবারের ছবি। সবাই মিলে কাছে এসে ছবিটা দেখেই বসে পড়ে মাটিতে। বাবা, সাইয়ের বাবা ছবিটা নিয়ে জড়িয়ে ধরে খুব জোরে 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 আওয়াজ করে কান্না শুরু করে। বাবা, বাবা গো, বোনকে জড়িয়ে ধরে। মেজো কাকা ছবিটা নিয়ে সেও কাঁদতে থাকে। আজ আর কারো চোখ শুকনো নেই, চাই আত্মীয় হোক বা গুড্ডু বা তার ছেলে, যাদের মনে মায়াও নেই, সবাই কাঁদছে। সাই কাকার থেকে ছবিটা নিয়ে নেয়। সান্ধ্যের বাবা তাদের শান্ত হতে বলে। তখন সাইয়ের বাবা তার কাছে ক্ষমা চায়, তার পায়ে পড়ে যে সে ভুল করেছে। সান্ধ্যের বাবা তাদের ক্ষমা করে দেয়। সবাই মন থেকে দাদুকে স্মরণ করে। তখন আমাদের দেখানো হয় যে যেদিন থেকে সান্ধ্যের বাবা ঝগড়া করে বাড়ি ছেড়ে গেছিল, সেদিন থেকে দাদু এই ছবিটা সঙ্গে নিয়েই ঘোরে। হাসি খুশি একটা সময়ের কথা ভেবে সে প্রায় এই ছবি দেখে কান্না করতো যে সে তার মেয়েটাকে আর দেখতে পারছে না। এই জন্যই এই গাছের নিচে এসে বসতো। এই জন্যই সে বাড়িতে গিয়ে ওভাবে চেয়েছিল যেন বাড়িতে কিছু মিসিং ছিল। আর এই জন্যই দাদু সবার সঙ্গে কথা বলতো বা মিশে থাকতো। বাকি সব কাজ করা হয়ে যায়, সবাই প্রে করছে। তখন একটা কাক নিচে এসে খাইতে শুরু করে। আর দেখতে দেখতে আরো 2-3টা কাক এসে খাইতে শুরু করে। অবশেষে সব ঠিকঠাক হয়ে গেল। সাইয়ের বিয়ে হয়ে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। দাদু বসে বসে পরিবারের খুশি দেখে হাসছে আর বলছে, এক সঙ্গে থাকো, একজোট হয়ে থাকো, ভালো থাকতে পারবে। অনেকগুলো মেসেজ সহ আমাদের চোখ ভারী করে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মানুষ স্বার্থপর হবে, এতে হয়রান বা অবাক হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় সবাইকে একটু স্বার্থপর হওয়া উচিত। আর যে হয়েছে সে দোষী নয়, কিন্তু ভালোবাসা, দয়া, ছাড় দেওয়া, মেনটেন করা এবং অন্যেরটা বোঝা, এসব আমাদের একত্বের বা মনুষ্যত্বের পরিচয় দেয়। যদি কখনো যে কোনো সময় আপনার সামনে এমন সিচুয়েশন আসে যেখানে আপনার ভালোবাসার, দয়ার, স্যাক্রিফাইসের, মেইনটেনের বা অন্যেরটা বোঝার পরিচয় দিতে হবে, একটা কাজ করতে হবে। আপনাকে সেই ব্যক্তির জায়গায় দাঁড় করাবেন আর তাকে আপনার জায়গায় দাঁড় করাবেন। বুঝতে পারবেন আপনার কি করা উচিত। আমি শিওর যা হবে তা সঠিক হবে। এর জন্য যদি কেউ আপনাকে স্বার্থপর বলে বলুক, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু জানাবেন মুভিটা আপনার কেমন লেগেছে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।